1275 বঙ্গাব্দের 23শে আষাঢ় বিয়ের সানাই উঠল বেজে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গোধূলি লগ্নে রাঙাচেলি পরে ছোট্ট একটি মেয়ে এলো পালকি চড়ে। মেয়েটি রবি ঠাকুরের মেজদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নববধূ কাদম্বরী। জ্যোতিরিন্দ্রনাথ একাধারে নাট্যকার, সঙ্গীতজ্ঞ, সাহিত্য সম্পাদক এবং চিত্রশিল্পী। তার ডাকনাম নতুন। কাদম্বরী তাই রবি ঠাকুরের নতুন বৌঠান। 1859 সালের 5ই জুলাই কলকাতায় জন্ম মাতঙ্গিনীর। বিয়ের পর নাম রাখা হয় কাদম্বরী। শ্যাম গাঙ্গুলির নবনবর্ষীয় কন্যা কাদম্বরীর সাথে বিয়ে হয় 19 বছরের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের। শহুরে মেয়ে হলেও উচ্চবংশীয়া নন কাদম্বরী। এ কারণেই হয়তো সুখের হয়নি এ বিয়ে। যোজন যোজন দূরত্ব দুজনের মাঝে। ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যাম গাঙ্গুলির মেয়ে হওয়ায় কাদম্বরীকে নিচু চোখে দেখতেন অনেকেই। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী প্রায় বলতেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে একটা বিয়ে হলো ওর, কোথায় নতুন আর কোথায় ওর বউ। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটা নিচুম হয়, সে স্ত্রী নিয়ে ঘর করা যায়, হয়তো সুখী হওয়া যায় না। বিয়ের পরপরই কাদম্বরীর শিক্ষার ব্যবস্থা করেছিল ঠাকুর পরিবার। পিতৃপরিচয় যাই হোক, কাদম্বরী যে নগণ্যা নন, পরবর্তীকালে তা প্রমাণ করেছেন তিনি। সুশিক্ষিতা, সুরুচি সম্পন্না হয়েছেন। সাহিত্য, সঙ্গীত, অভিনয় তার প্রবল অনুরাগ। কিন্তু বাস্তবের সঙ্গে তিনি যেন সম্পর্কহীন। অর্থনৈতিক ব্যাপারে উদাসীন, নিঃসন্তান, আত্মকেন্দ্রিক এক মানুষ। রবির চেয়ে 2 বছরের বড় কাদম্বরী। রবীন্দ্রনাথের কাব্যচর্চার প্রেরণারাত্রী যেমন ছিলেন, তেমনি সমালোচনায় ছিলেন কঠোর। জ্যোতিরিন্দ্রনাথ দিনরাত কাজ আর নাটক নভেল নিয়ে ব্যস্ত। যে তলার মানুষের সাথে তার চলাফেরা, সেখানে ঠিক মানিয়ে চলতে পারতেন না কাদম্বরী। তাই তার দিন কাটে ঠাকুরবাড়ির তেতলায়, একা। একাকিত্ব আর অবসাদের জীবনে ছোট্ট এক ছুটি রবীন্দ্রনাথ। দীর্ঘাঙ্গী নারীর আয়ত আখি পল্লব, গাঢ় ভ্রু, সকৌতুক চোখ আর কথা বলার মাধুরীতে ব্যক্তিত্বের অপরূপ বিভা। গ্রিক দেবী ছোঁয়া যেন তার সৌন্দর্যে। মৃতভাষী, রহস্যময়ী, অভিমানিনী। জেদি যেমন ছিলেন, তেমনি আবার মায়ের মতো স্নেহপরায়ণা, কিশোরীর মতো উচ্ছল। কঠিন কোমলের অপূর্ব সমন্বয়ের নতুন বৌঠানকে গ্রিক দেবী হেকেটি নামে ডাকতেন। তাই রবি। 3 তলায় জ্যোতিদাদার ঘরে বসে কিংবা বুকে বালিশ দিয়ে বিছানায় শুয়ে রবি লিখতেন। কাদম্বরী ঘোরাফেরা করতেন নিঃশব্দে। কখনো একটুক্ষণ পাশে দাঁড়িয়ে রবির লেখা দেখতেন। কাদম্বরী রবিকে একদিন বললেন, তোমার একটি বিয়ে হলে বেশ হয়। আমি মনের মতো করে সাজাবো তোমার বউকে, গল্প করবো তার সঙ্গে। রবি বললেন, অর্থাৎ একটি পুতুল চাই তোমার, যাকে নিয়ে খেলবে তুমি। 1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথের সাথে মৃণালিনী দেবীর বিয়ে হয়। আর বিয়ের মাত্র 4 মাস পরে আত্মঘাতী হন কাদম্বরী। অনেকের মতে রবীন্দ্রনাথের বিয়ের ফলে তাদের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা সহ্য করতে পারেননি তিনি। জ্যোতিরিন্দ্রনাথ জাহাজের ব্যবসা শুরু করেছেন। তার লেখা বিখ্যাত নাটকের নামে জাহাজের নাম রেখেছেন সরোজিনী। খুব শীঘ্রই খুলনা পর্যন্ত যাত্রী ও মালবহু পরিবহন করবে জাহাজটি। জ্যোৎস্না আলোকিত গঙ্গাবক্ষে জাহাজে তাই এক পারিবারিক উৎসবের আয়োজন করা হয়েছে। জ্ঞানদানন্দিনী দেবীর সাথে তাই রবিও 2 দিন ধরে আস্তানা গেড়েছেন জাহাজে। জাহাজটির সাজসজ্জা হচ্ছে জ্ঞানদানন্দিনীর নির্দেশেই। জ্যোতিরিন্দ্রনাথ নিজের স্ত্রীর ওপরে ভার দেননি। যদিও কাদম্বরীর গৃহসজ্জার রুচি নিম্নমানের নয়, কাদম্বরী ঠিক করেছেন সম্পূর্ণ খোলা মনে উৎসবে যোগ দেবেন। শ্রীরামপুরের কাছাকাছি রয়েছে জাহাজটি। তাকে নিয়ে যাওয়ার জন্য তার স্বামীর আসার কথা, কিন্তু কেউ আসেনি তাকে নিতে। সরোজিনী জাহাজে ফুর্তির ফোয়ারা বইছে যখন, তখন ঘরের কোণে একা কাদম্বরী। তার মনে হলো, পাখি হতে পারলে উড়ে চলে যাওয়া যেত জাহাজে। পাখিদের তো লোকলজ্জা নেই। কি ভালোই না হতো এই শরীর থেকে আত্মা উড়ে যেতে পারত যদি পাখির মতো। ছুটে গেলেন কাদম্বরী পাশের ঘরে। চাবি দিয়ে দেয়াল আলমারি থেকে বের করে আনলেন গয়নার বাক্স, যাতে 4টি কালো রঙের বড়ি। যে বড়ি খেলে ঘুম, গহন ঘুম, মরণ ঘুম, পাখি হয়ে উড়াল দেওয়া যায় যে ঘুমে। এখানে সযত্নে রাখা 3টি চিঠি। এই চিঠিগুলো
স্বামী জামার পকেটে খুঁজে পেয়েছিলেন কাদম্বরী। প্রখ্যাত অভিনেত্রী নটি বিনোদিনী লিখেছিলেন তার স্বামীকে সম্বোধনে প্রাণাথিকেশু, তলায় যদিও কোনো নাম নেই। চিঠিগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে 4টি বড়ি একসঙ্গে খেয়ে পান করলেন জল। আহ, শান্তি শান্তি। ভ্রু কঞ্চিত করে ভাবলেন যাবার আগে একটি চিঠি লিখে যাবেন, কিন্তু কাকে? রবিকে না তার স্বামীকে? কত কথা বলার ছিল রবিকে। না, তাকে আর কাছে টানতে চান না তিনি। অনেক দূরে সরে গেছে সে এখন। কিছুতেই সে আর একার হবে না তার। সস্তিক রবি এখন মেছো বৌঠানের বাড়িতে থাকে। জোড়াসাঁকোয় রবির ঘর গোছাতে গিয়ে 2 লাইনের একটি অসমাপ্ত কবিতা দেখতে পেয়েছিলেন একদিন কাদম্বরী। হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। বুক ভেঙে গিয়েছিল কাদম্বরীর লাইন দুটি পড়ে। এমন লেখেনি তো কখনো রবি আগে। সত্যি, কি নিদারুণ সত্যি। নতুন খেলা শুরু হলে পুরাতনের স্থান কোথায়? তাকে সরে যেতে হয়। কিন্তু নতুন পুরাতন হয় কতদিনে? নারী শুধু পুরাতন হয় বুঝি, পুরুষ হয় না? পুরুষের যে বাইরের জগৎ আছে, অসীম বিশ্ব আছে, তাই নিত্য নতুন সে। না, রবিকে নয়, স্বামীকে চিঠি লিখবেন তিনি। কি সম্বোধন করবেন? প্রাণাথিকেশু একজন নিয়ে নিয়েছে, তাহলে পরাণ প্রিয়, প্রিয়তম। বেশ শব্দ করে আপন মনে হেসে উঠলেন কাদম্বরী। কোনো অর্থ আছে এসব শব্দের? যে আর ফিরেও চায় না, সে কি এসব সম্বোধনে ভ্রুক্ষেপ করবে? যে নারী সন্তানবতী হতে পারে না, কোন পুরুষ তাকে চায় বেশি দিন? আর একজন যে তীব্রভাবে তার সাহচর্য চাইতো একদিন, সে এখন নতুন খেলার সাথী পেয়েছে। সে সুখী হোক, আরো বড় হোক। পুরাতন সরে যাচ্ছে তার চোখের আড়ালে। পরাণপ্রিয় সম্বোধনেই স্বামীকে লিখতে শুরু করলেন কাদম্বরী। বেশি লিখতে পারলেন না, চোখ অন্ধকার হয়ে আসছে। সংক্ষিপ্তভাবে শেষ করে শেষে লিখলেন, ইতি তোমার জন্য জন্ম জন্মান্তরের এক কাঙালিনী। উঠে দাঁড়িয়ে পাশের ঘরটিতে যেতে যেতে অস্ফুটে বললেন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। প্রবল উচ্ছ্বসিত জলপ্রপাতের মতো কান্নায় আন্দোলিত হয়ে আর্তস্বরে বলতে লাগলেন, রবি, রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যে নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি আমি। নতুন বৌঠান পুরাতন হয়ে গেছে এখন, সে পুরাতন আজ বিদায় নিচ্ছে। দাঁড়াতে পারলেন না আর কাদম্বরী। দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল তার শরীর কঠিন পাথরে। 2 দিন পর 1884 সালের 21শে এপ্রিল চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাদম্বরী, রবি ঠাকুরের নতুন বৌঠান।